দীর্ঘ ৭ বছর পর চীন সফরে গিয়ে তৃতীয় সারির নেতা হিসেবে নিজেকে অপমানিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো ও ঘনিষ্ঠতা বৃদ্ধির একতরফা চেষ্টা প্রকাশ্যে আনল ভারতের অসহায় কূটনৈতিক অবস্থার চিত্র। একদিকে এটি মার্কিন বিরোধী আন্তর্জাতিক জোটের সংকেত হলেও অনেকের ধারণা প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর শুল্ক নীতির কারণেই চীন রাশিয়ার দিকে ঝুঁকছেন মোদী। তবে উদ্দেশ্য যেটাই হোক, বেইজিং মস্কোর বাজার দিয়ে আরোপিত শুল্কের ধাক্কা কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব না। ফলে কিছুতেই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সাহস দেখাবে না নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে প্রশ্ন হল, মোদীর চীন সফর কি তাহলে ছিল লোক দেখানো কূটনীতির অংশ? ভারতের প্রতি ট্রাম্পের সাম্প্রতিক আচরণ চরম অসম্মানের হলেও সেটা গোপন করার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিনি ভারতীয় রপ্তানি পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক বসিয়েছেন এমন আশঙ্কা বিশ্লেষকদের। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করানোর সম্পূর্ণ কৃতিত্ব নিজের বলে দাবি করে ট্রাম্প চাইছিলেন মোদি তাঁকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করুন। পাক প্রধানমন্ত্রী সব মেনে নিলেও উল্টো দিকে কিছুই করেননি মোদি। এতে ক্ষুব্ধ হয়ে ভারতীয় অর্থনীতিকে মৃত বলে তাচ্ছিল্য করেন ট্রাম্প। এমন অপমানের পরেও কেন যুক্তরাষ্ট্রের হাত ছাড়তে পারছে না নয়াদিল্লি? ভারতের পক্ষে আমেরিকাকে বাদ দিয়ে চীন রাশিয়ার দিকে পুরোপুরি ঝুঁকে পড়া বাস্তবে অসম্ভব। কারণ ভারতীয় অর্থনীতি অনেকাংশেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ওয়াশিংটনে বছরে প্রায় $90 বিলিয়ন পণ্য রপ্তানি করে নয়াদিল্লি। অন্যদিকে চীন ও রাশিয়া ভারতের পণ্য কিনতে চায় না, বরং ভারতীয় বাজারে নিজেদের পণ্য বিক্রিতেই তারা বেশি আগ্রহী। ফলে যুক্তরাষ্ট্র ছাড়া যে কোনো মুহূর্তে ধসে পড়বে ভারতীয় রপ্তানি পণ্যের বাজার। ট্রাম্পকে এখন বন্ধু বলা কঠিন হলেও তার একজন অপমানিত মিত্র হয়েই থাকতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভূরাজনীতির দিক থেকে চীনকে কখনোই আস্থার জায়গায় রাখতে পারেননি মোদী। সীমান্ত সংঘাত, ভূখণ্ড দখলের চেষ্টা, পাকিস্তানকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান, এসব কারণে চীনের সঙ্গে বরাবরই বৈরিতা ছিল ভারতের। অথচ চীনের তিয়ানজিনে মোদী বাধ্য হয়ে সেই শত্রুর পাশেই দাঁড়ালেন। এছাড়া পাকিস্তান, মালদ্বীপ ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে ক্রমবর্ধমান তিক্ততার কারণে বড় কোনো বিপদে পড়লে মার্কিন সামরিক সহযোগিতা ছাড়া টিকতে পারবে না ভারত। একই সাথে চীনের নেতৃত্বাধীন জোটে গিয়েও নয়াদিল্লিকে বাঁচানো সম্ভব না। একই মঞ্চে শি ও পুতিনের সঙ্গে মোদির ছবি দেখে ভয় পাবেন ট্রাম্প এমন ধারণা করেছিলেন অনেকে। কিন্তু ভারতের প্রতি আরও তাচ্ছিল্য দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন ভারত নাকি যুক্তরাষ্ট্রের সব শুল্ক বাতিলের প্রস্তাব দিয়েছে। মার্কিন বিরোধী শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের যতই চেষ্টা করুক ভারত, যুক্তরাষ্ট্রকে এড়ানোর পথ নেই দিল্লির সামনে। শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন দুজনেই জানেন মোদির চীন সফর ছিল মূলত দর কষাকষির হাতিয়ার। কিন্তু প্রশ্ন হল, সব পক্ষের কাছে গুরুত্ব হারিয়ে শেষ পর্যন্ত মোদি কি কমাতে পারবেন ভারতের বিপদ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমেরিকা ছাড়া যেমন ভারতের গতি নেই, তেমন ভারত হাতছাড়া হলে এই অঞ্চলে আধিপত্য হারাবে আমেরিকা। আর এমনটা বুঝতে পেরেই কি শেষ পর্যন্ত তীব্র মতবিরোধ ভুলে আবারও সম্পর্ক উন্নয়ন চাইছে ওয়াশিংটন আর নয়াদিল্লি? এমন প্রশ্ন উঠেছে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই নেতাই দুই দেশের সম্পর্ককে খুবই ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করার পরই হঠাৎ এমন কি হলো যে তীব্র কথার যুদ্ধ বন্ধ করে একে অপরকে ঘায়েল করা ছেড়ে দিয়ে আবারও সুসম্পর্ক চাইছে? বিশ্লেষকরা বলছেন এর পেছনে আছে দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুল্ক ইস্যুর পরও মোদির সাথে তার ভালো সম্পর্ক আছে, ভবিষ্যতেও থাকবে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। রাশিয়ার সাথে তেল কেনার বিষয়টিতে হতাশা প্রকাশ করলেও বন্ধু হিসেবে ভবিষ্যতে মোদির পাশে থাকার বিষয়টি পরিষ্কার করেন মার্কিন প্রেসিডেন্ট। আমি সবসময় মোদির বন্ধু থাকব। সে খুবই বড় প্রধানমন্ত্রী, সে মহৎ, আমি তার বন্ধু থাকব। সে এই মুহূর্তে যা করছে তা আমার ভালো লাগছে না, কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক আছে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
যদিও এর কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত ও রাশিয়া নিয়ে সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লেখেন, ভারত ও রাশিয়া অন্ধকার গভীর চীনের ভেতরে হারিয়ে গেছে। এরপর হঠাৎ করেই সুর পুরোপুরি পাল্টে ফেলেন তিনি। কিন্তু কেন এক এক সময়ে এক এক কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন, ভারতকে হারালে এশীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ হারাতে পারে আমেরিকা, আর সেই আতঙ্কে আবারও দিল্লিকে কাছে টানতে চাইছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বে ফিরে যাওয়ার বার্তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে শনিবার এক্সে লেখা এক বার্তায় মোদী দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এমন এক সময়ে ভারত ও আমেরিকার দুই নেতা এসব মন্তব্য করলেন যখন রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপকে ঘিরে দুই দেশের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন চলছে। পরিস্থিতি এতটাই নাজুক হয় যে আমেরিকাকে ঘায়েল করতে শত্রু চীনের সাথে বন্ধুত্বের পথে এগোয় ভারত। এরই মধ্যে গেল সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে 7 বছর পর প্রথম চীনে যান নরেন্দ্র মোদী, যা দুই এশীয় শক্তির মধ্যে শত্রুতা ভুলে সুসম্পর্কে ফেরার ইঙ্গিত দেয়। আর এই ঘটনা উদ্বেগের মধ্যে ফেলে দেয় আমেরিকাকে, কারণ ভারত হাতছাড়া হলে এই অঞ্চলে চীন রাশিয়ার কারণে আধিপত্য হারাবে যুক্তরাষ্ট্র। আর এই রাজনৈতিক, কূটনৈতিক আর বাণিজ্যিক স্বার্থের কারণেই আবারও মোদী প্রশাসনের সাথে সুসম্পর্ক চাইছে ট্রাম্প প্রশাসন, এমন মত বিশ্লেষকদের। অন্যদিকে আমেরিকাকে হারালে তা ভারতের জন্যই বিপজ্জনক হবে, কারণ ভারতের জন্য দুই প্রতিবেশী পাকিস্তান ও চীন কেউই বিশ্বস্ত নয়। ফলে যে কোনো ধরনের সংকটে ভারতকে উদ্ধার করতে আসবে না কেউ, এমনকি রাশিয়াও, কারণ রাশিয়ার সাথে চীনের সম্পর্ক ভারতের চেয়ে বেশি শক্তিশালী। এছাড়া রয়েছে অর্থনৈতিক কারণও। ওয়াশিংটনে বছরে প্রায় $90 বিলিয়ন পণ্য রপ্তানি করে দিল্লি। অপরদিকে ভারতের পণ্য কিনতে চায় না চীন ও রাশিয়া, বরং ভারতীয় বাজারে নিজেদের পণ্য বিক্রিতে তারা বেশি আগ্রহী। তাই সব মিলে যে কোনো সংকটে আমেরিকার সমর্থন ছাড়া বেশ বেকায়দায় পড়বে ভারত। আর সে কারণে আমেরিকাকে কোনোভাবেই নাখুশ করতে চায় না দিল্লি। হয়তো এমন দিক বিবেচনা করেই গেল সপ্তাহে চীনের এসসিও সম্মেলনে অংশ নিলেও বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ না নিয়ে দেশে ফেরেন নরেন্দ্র মোদী। ওই কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সহ বিশ্বের 26টি দেশের শীর্ষ নেতারা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রকে খুশি করতে এসসিও সম্মেলন শেষে কুচকাওয়াজে অংশ না নিয়েই ভারতে ফেরেন নরেন্দ্র মোদী। আর তার প্রমাণও মিলল শুক্রবার ভারতের প্রতি ট্রাম্পের এসব ইতিবাচক মন্তব্যকে ঘিরে। এখন প্রশ্ন উঠেছে, আমেরিকার সাথে আবারও ভারতের বন্ধুত্ব হলে চীন ও রাশিয়া কিভাবে নেবে বিষয়টিকে? দুই নৌকায় পা দিয়ে সামলাতে পারবে তো ভারতের মোদী সরকার? শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আমেরিকার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাইবার হামলা চালিয়েছে চীন। ধারণা করা হচ্ছে প্রায় সকল মার্কিন নাগরিকের তথ্য হাতিয়ে নিয়েছে চীন সরকার সমর্থিত হ্যাকার গোষ্ঠী সল্ট টাইফুন। যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড, টেলিকম কোম্পানি থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা সব সেক্টরের গভীরে ঢুকে পড়েছে তারা। এমনকি 2024 সালের নির্বাচনী প্রচারের সময় হ্যাকের কবলে পড়ে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের ফোন। সম্প্রতি এসব চমকে দেয়া তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, চীনের লক্ষ্য কি শুধুই তথ্য চুরি, নাকি ইনফরমেশনকে অস্ত্র বানিয়ে গোটা বিশ্ব নিয়ন্ত্রণের মহাপরিকল্পনা করছে বেইজিং? যুক্তরাষ্ট্র ছাড়াও অন্তত 80টির বেশি দেশে সাইবার হামলা চালিয়েছে সল্ট টাইফুন। গত 1 বছরে চালানো তদন্তে উঠে এসেছে এমন তথ্য। চুরি যাওয়া ইনফরমেশনের মধ্যে রয়েছে রাজনীতিকদের ফোন রেকর্ড, সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য সহ সরকারি নেটওয়ার্কের বিস্তারিত ইনফরমেশন। এমনকি চক্রটির কাছে রয়েছে আক্রান্ত দেশগুলোর সামরিক অবকাঠামো সম্পর্কিত গোপন ডেটাও। FBI এর সাবেক এক কর্মকর্তার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সব মানুষই সাইবার হামলার শিকার হয়ে থাকতে পারে। পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, হ্যাক হওয়া তথ্য ব্যবহার করে রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও গুপ্তচরদের টার্গেট করতে পারে চীনা বিভিন্ন গোয়েন্দা সংস্থা। মার্কিন সরকারের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর কাছে চীনের সাইবার গুপ্তচর বৃত্তি ধীরে ধীরে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সল্ট টাইফুনের হ্যাকাররা কেবল তথ্য চুরি করেনি, বরং দীর্ঘদিন ধরে পশ্চিমা নেটওয়ার্কসমূহের ভেতরে ঢুকে চালিয়েছে নিবিড় পর্যবেক্ষণ। 6টির বেশি মার্কিন টেলিকম ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি থেকে তারা তথ্য চুরি করেছে। সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা, রাজনীতি ও বেসরকারি খাত সবই এখন চীনের লক্ষ্যবস্তু। তীব্র সন্দেহ থাকলেও হ্যাকিং কাণ্ডে বেইজিংয়ের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ দিতে পারেনি পশ্চিমা দেশগুলো।
সল টাইফুন একা এমন ঘটনা ঘটায়নি। চীন ভিত্তিক অন্তত 3টি প্রযুক্তি কোম্পানি এর সঙ্গে যুক্ত এমন আশঙ্কা পশ্চিমা তদন্তকারীদের। তাদের দাবি, হ্যাকার গোষ্ঠীটি সম্ভবত 2019 সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। চীনের সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার হয়ে এসব হামলা চালিয়েছে তারা। যুক্তরাজ্য, জাপান, জার্মানি, কানাডা, ইতালি ও স্পেন সাইবার হামলার তীব্র নিন্দা জানিয়ে চীনের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলোর অভিযোগ, চীন ইচ্ছাকৃতভাবে বৈশ্বিক নেটওয়ার্কে চুরি করে অনুপ্রবেশ করেছে, যার প্রভাব হতে পারে ভয়াবহ। দীর্ঘ সময়ের প্রস্তুতি ও পরিকল্পনা হাতে নিয়ে চীন সমর্থিত হ্যাকার গোষ্ঠীর চালানো সাইবার হামলা শুধুমাত্র তথ্য চুরির উদ্দেশ্যে হয়নি, বরং বিশ্বব্যাপী বিভিন্ন নেটওয়ার্কে স্থায়ীভাবে ঢুকে পড়াই ছিল হ্যাকারদের মূল লক্ষ্য। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট জানিয়েছে, ভবিষ্যতে ব্যবহারের জন্য বহু বছর ধরেই নিজস্ব তথ্য ভাণ্ডার গড়ে তুলছে চীন। এবারের ঘটনা দেখিয়েছে পশ্চিমারা এখন আর অজেয় না, চাইলেই তাদের টেক্কা দিতে পারে বেইজিং। ডিজিটাল যুদ্ধক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান আধিপত্য আগামীতে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের ফেলবে চরম বেকায়দায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এ যেন এককালে মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের বুকে কাঁপন ধরানো আরব বসন্তের নয়া রূপ। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পর ইন্দোনেশিয়া হয়ে তরুণ তুর্কিদের বিক্ষোভের ঢেউ এবার আছড়ে পড়েছে ভারতের প্রতিবেশী নেপালে। সরকারের রক্তচক্ষু পরোয়া না করে স্লোগানে প্রকম্পিত রাজধানী কাঠমান্ডু। বিক্ষুব্ধ জেনজিরা বুক চিতিয়ে দাঁড়াচ্ছেন, প্রতিরোধ গড়ছেন। বুলেটের আঘাতে ঝরছে রক্ত, যেন বুকের রক্তে লেখা হচ্ছে মুক্তির সনদ। কেন এত বাজে দিকে মোড় নিল সরকার বিরোধী কর্মসূচি? বাংলাদেশ আর শ্রীলঙ্কার পরিণতি থেকে শিক্ষা নেবে কি নেপাল, নাকি আরো কঠোর পদক্ষেপে নেপালকে খাদের কিনারায় পাঠাবে কেপি শর্মা ওলির সরকার? নেপালের বিক্ষোভেও ছিল রংপুরের আবু সাইদের ছায়া। তার প্রতিবাদের ভাষা অনুসরণকারী যুবক মনে করিয়ে দিলেন, দেশের জন্য জীবন দেয়া আবু সাইদরা মরে না, ফিরে আসে ভিন্ন কোনো রূপে। চীনপন্থী ওলির সরকারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচি ছিল দুর্নীতি আর আর্থিক বৈষম্যের বিরুদ্ধে। ছাইচাপা ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বালানোর কাজটি করে সরকারি এক পদক্ষেপ। সমালোচনার কণ্ঠরোধে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা এলে প্রতিবাদের বিস্ফোরণ হয়। গত 28 আগস্ট সরকারি ঘোষণায় সামাজিক মাধ্যমগুলোকে 7 দিনের মধ্যে নিবন্ধনের আলটিমেটাম দেয়া হয়। এই নির্দেশনায় সাড়া না পড়ায় 4 আগস্ট বন্ধ করা হয় 26টি সামাজিক মাধ্যম। বিক্ষোভ নিয়ন্ত্রণে কিছু কিছু এলাকায় সরকারি হস্তক্ষেপে বন্ধ হয় ইন্টারনেট সেবা। এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। আমরা বন্ধুদের সাথে যোগাযোগ করতে ইনস্টাগ্রাম ব্যবহার করতাম। এছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ছোট বড় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। তাদের সবার জন্যই ব্যবসা চালানো অনেক কঠিন হবে। জেনজির প্রতিবাদী কর্মসূচিতে সোমবার আইন শৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করলে রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবচেয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হয় বানেশ্বর এলাকায়। বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত 10 ঘন্টার কারফিউ শুরু হলেও তা অমান্য করেই রাজপথে অবস্থান নিয়ে সরকার বিরোধী স্লোগান জারি রাখেন বিক্ষুব্ধরা। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। জলকামান আর টিয়ার গ্যাস ছুঁড়েও বিক্ষুব্ধদের ঠেকাতে না পেরে প্রায় কোণঠাসা হয়ে পড়া আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালে হতাহতের সংখ্যা বিকাল 4টার মধ্যে 100 ছাড়িয়ে যায়। প্রধানমন্ত্রী ওলির বাসভবন লক্ষ্য করেও পাথর ছুঁড়েছেন আন্দোলনকারীরা। কমিউনিস্ট পার্টি অব নেপালের কেপি শর্মা ওলি 2024 সালের 15 জুলাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগে 17 বছরে 12 বার সরকার বদল হয়েছে নেপালে। দক্ষিণ এশিয়ায় একের পর এক বিক্ষোভ, বিশৃঙ্খলা আর টেনে সরকার নামানোর এই জোয়ার কোথায় গিয়ে থামবে? সতর্ক হবেন কি স্বৈরতন্ত্রে অগাধ বিশ্বাস রেখে জনমতকে থোড়াই মূল্য দেয়া প্রতাপশালী নেতারা? মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
শ্রীলঙ্কা আর বাংলাদেশের দেখানো পথে জয় নিয়ে ফিরলেন নেপালের তরুণ তুর্কিরা। সে সাথে স্বল্প সময়ের বিক্ষোভে সরকার ফেলে দেওয়ার নজিরও গড়েছেন জেনজি প্রজন্ম। তরুণদের অপ্রতিরোধ্য অদম্য জোয়ারের কাছে নতি স্বীকার করে দাবি মানতে বাধ্য হলেন কেপি শর্মা ওলি। ছেড়েছেন প্রধানমন্ত্রীর পদ, পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলো। প্রশাসনিক শূন্যতা পূরণ আর নিরাপত্তার স্বার্থে দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। এটি কি চীনা আধিপত্যের ইতি আর ভারতপন্থী রাজনৈতিক উত্থানের ইঙ্গিত, নাকি পুরানো ধারার রাজনীতি ছুড়ে ফেলে নবযাত্রার সুঘ্রাণ? এটি আমাদের দেশের জন্য খুবই ভালো। আমাদের মতো অন্য তরুণদেরও এগিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে অংশ নেওয়া উচিত। আবারও সেনাবাহিনীর হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর পালানোর দৃশ্য, প্রতিবেশী কোনো দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পুনরাবৃত্তি। পরে হেলিকপ্টার থেকে নেমে দেশ ছেড়েছেন প্রাইভেট ফ্লাইটে। যদিও বেলা 12:45 থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাঠমান্ডুর সাথে সব ধরনের ফ্লাইটের চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন কাঠমান্ডু ভ্রমণে যাওয়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা। নেপালে ঘটনাবহুল পরিস্থিতি প্রতি মুহূর্তে চমকের জন্ম দিয়েছে। বিদ্যুৎ গতিতে পাল্টেছে পরিস্থিতি। 8 সেপ্টেম্বর কাঠমান্ডুর প্রতিবাদ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিরোধে শতাধিক মানুষ হতাহত হলে নজিরবিহীন বিশৃঙ্খলার শিকার হয় হিমালয় কন্যা নেপাল। আগুন দেয়া হয় পার্লামেন্ট ভবনে। আন্দোলনে সহযোদ্ধাদের রক্তাক্ত পরিণতিতে বিক্ষুব্ধরা ক্ষোভ উগরে দেন সরকারি স্থাপনা আর বাসভবনে। আগুন দেয়া হয় প্রধানমন্ত্রীর ওলির ব্যক্তিগত বাসভবন। প্রেসিডেন্ট, গভর্নর ছাড়াও বর্তমান ও সাবেক মন্ত্রী আর গুরুত্বপূর্ণ নেতাদের অনেককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। আগুন দেয়া হয়েছে ললিতপুর জেলার সানেপায় অবস্থিত নেপালি কংগ্রেস পার্টির প্রধান কার্যালয়ে। হামলা হয়েছে দলের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার ওপর। বেধড়ক মারধরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। রাস্তায় বিক্ষুব্ধ জনতার ধাওয়া আর মারধরের শিকার হয়েছেন অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদও। সোমবারের বিক্ষোভ শান্ত করতে 26টি সামাজিক মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বক্তব্য দিয়েছিলেন যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা। মঙ্গলবার সকালেও জানানো হয় সন্ধ্যা 6টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ওলি। এর মধ্যেই দিনের শুরুতে সরকারি ভাঙন স্পষ্ট হয়ে যায়। সোমবার সন্ধ্যা থেকে একে একে পদত্যাগ করেন স্বরাষ্ট্র, কৃষি আর স্বাস্থ্যমন্ত্রী। ঘোলাটে পরিস্থিতিতে সরকার টিকিয়ে রাখার ঝুঁকি না নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান সেনাপ্রধান। মূলত এরপরই পাশার দান পাল্টে যায়। দাবি পূরণ হয় বিক্ষুব্ধ জেনজি প্রজন্মের। কমিউনিস্ট পার্টি অব নেপালের কেপি শর্মা ওলি 2024 সালের 15 জুলাই তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নেন। চীনপন্থী এই নেতা মেয়াদ পূরণের আগে মাত্র 16 মাসের মাথায় পদত্যাগ করতে হলো। এ নিয়ে 18 বছরে 14 বার সরকার বদল দেখল নেপালবাসী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের মিত্র দেশকেও এখন ছাড় দিচ্ছে না ইসরায়েল। কাতারের রাজধানীতে তেল আবিবের হামলা গোটা উপসাগরীয় অঞ্চলকে ঠেলে দিয়েছে নতুন বিপদের মুখে। আক্রমণের দায় স্বীকার করতে এক মুহূর্ত দেরি করেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নির্লজ্জ স্বীকারোক্তি ও কাতারকে টার্গেট করার সীমাহীন দুঃসাহস প্রমাণ করেছে ইসরায়েল আর কোনো সীমারেখা মানছে না। ভয় দেখিয়ে পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য কায়েমের জঘন্য ষড়যন্ত্রে নেমেছেন নেতানিয়াহু। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এবারও ইসরায়েলের অপরাধ ঢাকবে, নাকি আঞ্চলিক মিত্রদের বাঁচানোর চেষ্টা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কবে ফিরবে মুসলিম দেশগুলোর হুঁশ? ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতার। দীর্ঘদিন ধরে তারা যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। অথচ দেশটির পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতি কোনোরকম সম্মান দেখায়নি ইসরায়েল। নিজেদের স্বাধীন ভূখণ্ডে তেল আবিবের হামলায় হতবাক কাতার। ভূরাজনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, এই ঘটনার জের দ্রুত শেষ হবে না। ইসরায়েলের এমন বেপরোয়া আচরণ থামানো না গেলে কাতারের পর সৌদি, সংযুক্ত আরব আমিরাত সহ গোটা উপসাগরীয় অঞ্চল হবে নেতানিয়াহুর পরবর্তী হামলার লক্ষ্য। যুদ্ধ
যুদ্ধবিরতি আলোচনায় সত্যিকারের আগ্রহ নেই ইসরায়েলের। সাম্প্রতিক হামলার মাধ্যমে সেটা পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত কয়েক মাসে একের পর এক আগ্রাসী পদক্ষেপ নিয়েছে ইসরায়েল, যেমন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু, সিরিয়ার ভূখণ্ড দখল, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের খুন এবং গাজায় ফিলিস্তিনি হত্যাকাণ্ডের মাত্রা বাড়ানো। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশে সরাসরি হামলা তৈরি করছে ভিন্ন মাত্রার আতঙ্ক। বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের হাত থেকে আঞ্চলিক মার্কিন মিত্ররাও এখন আর নিরাপদ না। কাতারে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেভাগে জানানো হলেও ইসরায়েল একাই আক্রমণ চালিয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে বিশ্লেষকদের সন্দেহ, এর পেছনে অবশ্যই আমেরিকার নীরব অনুমোদন ছিল, কারণ যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল ছাড়া এমন দুঃসাহস কখনো দেখাবে না ইসরায়েল। হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, হামলার আগে মিত্রদেশ কাতারকে সতর্ক করে দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এমন বক্তব্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে কাতার। অন্যদিকে হামলার ঘটনায় নিজের অসন্তুষ্টি প্রকাশ করেই দায় সেরেছেন ডোনাল্ড ট্রাম্প। কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় গাজার যোদ্ধারা বিভিন্ন প্রস্তাবে সম্মত হলেও বারবার শর্ত বদলেছে ইসরায়েল। এখন প্রায় অচল হয়ে গেল শান্তির সম্ভাবনা। দোহায় স্বাধীনতাকামী গোষ্ঠীর নেতাদের টার্গেট করে তেল আবিবের হামলা সম্ভাব্য যুদ্ধবিরতির কফিনে ছিল শেষ পেরেক। এর মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন সাফ ঘোষণা দিলেন, কোন দেশের সার্বভৌমত্বকেই গুরুত্ব দেয় না ইসরায়েল। দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলো অচিরেই ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ হুমকিতে পড়বে তাদের অস্তিত্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলা গোটা মুসলিম বিশ্বকে ফেলেছে এক দুঃসাহসী প্রশ্নের মুখে। এবার কি মধ্যপ্রাচ্যের দেশগুলো একসাথে দাঁড়াবে? আরব ঐক্যের ডাক জোরালো হলেও উপসাগরীয় রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে শক্ত জবাব দেবে কিনা সেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র একটি স্বাধীন রাষ্ট্রে সরাসরি বিমান হামলা চালিয়ে নেতানিয়াহু যেন ঘোষণা দিলেন, কারো সার্বভৌমত্বের তোয়াক্কা করেন না তিনি। কয়েকটি দেশের আকাশসীমা পেরিয়ে কাতারে আঘাত হানার দুঃসাহস কোত্থেকে পাচ্ছে ইসরায়েল? আরবদের মধ্যকার সম্পর্ক আসলে কতটা গভীর সেটা বাজিয়ে দেখতেই কি নেতানিয়াহু দিচ্ছেন যুদ্ধের ঘোষণা? দোহায় আক্রমণের প্রাথমিক প্রতিক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, মুসলিম বিশ্বকে এবার সম্মিলিত জবাব দিতে হবে। কাতারের পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানের নেতারা। সৌদি যুবরাজ স্পষ্ট ভাষায় বলেছেন, কাতারের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ শক্তি ব্যয় করবেন তারা। ইসরায়েলের সকল আগ্রাসন আমরা প্রত্যাখ্যান করি। ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের উপর তেল আবিবের চালানো বর্বর হামলার নিন্দা জানাই। এর জবাবে আরব বিশ্ব, ইসলামী মিত্র ও আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিতে হবে। দখলদার শক্তিকে থামানো এবং আঞ্চলিক শান্তি ধ্বংসের উদ্দেশ্যে চালানো ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানানো দরকার। আমরা কাতারের পাশে আছি। তারা যে কোনো ব্যবস্থাই নিক না কেন, কোনো রকম বাধা ছাড়া সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা তাদের সাহায্য করব। আরব ঐক্যের ডাক, মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রতিক্রিয়া কিংবা আন্তর্জাতিক নিন্দা, কোনো কিছুকেই গুরুত্ব দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বরং প্রকাশ্যে হুমকি দিয়েছেন, যেসব দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে আশ্রয় দেবে, সহযোগিতা করবে, সেসব দেশের মাটিতেও আঘাত হানবে ইসরায়েল। আমরা 7 অক্টোবরের হত্যাযজ্ঞের পেছনে থাকা সন্ত্রাসী মাস্টারমাইন্ডদের টার্গেট করেছি, আর সেটা করেছি কাতারের মাটিতে। দেশটি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেয়, গাজার যোদ্ধাদের অর্থ যোগায়, তাদের নেতাদের বিলাসবহুল বাড়ি গাড়ি সবকিছুই দেয়। আমি কাতার সহ যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাদের সবাইকে বলছি, তোমরা হয় তাদের বহিষ্কার করো, নয়তো বিচারের মুখোমুখি করো, কারণ তোমরা কিছু না করলে আমরা নিজেরাই দেখে নেব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ও বিবৃতির ঝড় উঠেছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যায়নি। ফরাসি প্রেসিডেন্ট কাতারের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরোপও হামলার বিরোধিতা করেছে, নিন্দা জানিয়েছেন আফ্রিকান নেতারা। তবে বিশ্লেষকেরা বলছেন, কাতারের রাজধানীতে এই আঘাত উপসাগরীয় দেশগুলোর জন্য সতর্কবার্তা। তেল আবিবের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান পরিষ্কার করে দিচ্ছে, ইসরায়েলের লাগাম টেনে ধরার কোনো রকম পদক্ষেপ নিতে চায় না ওয়াশিংটন।
মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা উগ্রপন্থী নেতানিয়াহু সরকারের একটি সুদূরপ্রসারী লক্ষ্য। ইসরায়েল এখন আর গাজা আগ্রাসনের মধ্যেই সীমাবদ্ধ নেই। মার্কিন ছত্রছায়ায় থাকা দখলদার রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি মুসলিম দেশের অস্তিত্বকে ফেলছে হুমকির মুখে। বর্তমান পরিস্থিতিতে আরব রাষ্ট্রগুলো একাট্টা হয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে কিনা তার উপর অনেকাংশেই নির্ভর করবে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।